দিবে, আপনি তো আপনার ইচ্ছা মতো লোক যথা আমারে বসায় দিবেন ওখানে, যাতে আমি আপনারে ফেভার করি। রাইট। না না, কিন্তু আলটিমেটলি এখন সেটা তো উচিত হবে না। সেইটাই ধরেন, অন্যান্য সময় যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হতো, কিংবা এখন যে জুলাই সনদেও যে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠনের যে বিধানটা রাখা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে সরকারি দল আপনার কেয়ারটেকার হিসেবে 3 জনের নাম দিবে, চিফ হিসেবে বিরোধী দল 3 জনের নাম দিবে, অন্যান্য পার্টিগুলো নাম দিবে, সেখান থেকে একজনকে আপনার চুজ করবে বা বাছাই করবে। সো এখন যদি এক্সটেনশন করতে হয়, এখানে কিছু নিরপেক্ষ ব্যক্তিকে একটা ভালো নির্বাচনের জন্য সরকার চাইলে রাজনৈতিক দলগুলোর কাছে নাম চাইতে পারে, কারণ তারা গত 1 বছরে তাদের পিক অ্যান্ড চুজের যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, সেই উপদেষ্টা পরিষদ 1 বছরে যে ইমেজ তৈরি করেছে এবং যে কর্মকাণ্ডের দৃষ্টান্ত রেখেছে, এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনার মন্ত্রিসভার লোকজনের সমান কাজ করেছে। কাজে এইটা, এই অভ্যুত্থান পরবর্তী সরকারের চেহারা এরকম হবে, উপদেষ্টাদের চেহারা এরকম হবে, এইটা তো মানুষ প্রত্যাশা করে নাই। ওকে, জনাব নূরের বক্তব্যটাকে যদি আমি এক লাইনে সামারাইজ করি, তাহলে তিনি মনে করছেন নির্বাচন সরকার হচ্ছে ডক্টর ইউনূস সহ অন্য আরও কিছু ফিট উপদেষ্টা, যার নাম আসলে পলিটিক্যাল পার্টি থেকে নেওয়া যেতে পারে। বেশি রুমিন ফারহানা, এবার আপনাদের দুজনের প্রশ্নটি আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। কিন্তু আপনি কি মনে করতেছেন যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বাদ দেওয়া উচিত? এক লাইনে যদি বলতেন। বা ডক্টর মোহাম্মদ, আমি তাই মনে করি। আপনি তাই মনে করছেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটু আপনাকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই, যে প্রশ্নটা জনাব নূরকেও একটু জবাব দিতে হবে। জনাব নূর অবশ্য কথাটা একটু তুলছেন, সেটা হচ্ছে 1/11 সরকারের শেষটায় সেফ এক্সিট কথাটা আমরা শুনছি, কিন্তু সেই 2007-এর সেই সরকারের সময়, সেই সময় আমরা সেফ এক্সিট ফখরুদ্দিন সাহেবকে বা মইনুদ্দিন সাহেবকে, আমরা জেনারেল মইনুদ্দিন সাহেবকে আমরা নিতেও দেখেছি আসলে, বা তারা একটা এই সেফ এক্সিটের ভাবনাটা ভেবেছেন। যদিও ফখরুদ্দিন সাহেব চলে গেছিলেন, মইনুদ্দিন সাহেব আরও কিছুদিন সেনাপ্রধান ছিলেন, কিন্তু সেফ এক্সিটটা তার মাথায় ছিল এবং তিনি কিন্তু বিদেশে অবস্থান করছেন সেই চাকরি শেষ হওয়ার পর। কিন্তু যেই সরকার গণ অভ্যুত্থানের দায়িত্ব, মানে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব নিয়েছে, তাদের কেন সেফ এক্সিট খুঁজতে হবে? সেই সেফ এক্সিটের ব্যাখ্যা দিতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান কিন্তু বলেছেন যে একজন উপদেষ্টা, যে এইটা যিনি বলেছেন তাকেই কিন্তু আসলে এটা বলতে হবে। জনাব ফাজুল করিম খান আরেকজন উপদেষ্টা, তিনি বলেছেন যে তিনি কোনো সেফ এক্সিটের কথা চিন্তা করছেন না, তিনি এখানেই থাকবেন। এখন কোথায় গেলে এই গণ অভ্যুত্থানের যারা লিডার, যারা এই সরকার গঠনে অনেক বড় ভূমিকা পালন করলো, তারা এদের প্রতারক মনে করলো যে সেফ এক্সিট নিয়ে তাদের যাইতে হবে? বেশা ফারহানা, আপনাকে শুনে আমি একটু জনাব নুরুল হক নূরকেও শুনতে চাই এই বিষয়টায়। আমি যদি প্রতারণা শব্দটি কঠিন শক্ত একটি শব্দ, আমি যদি প্রতারণা শব্দটিকে একপাশে সরিয়েও রাখি, গণ অভ্যুত্থানের পরে সকলের সম্মতিতে, সকলের ইচ্ছায় যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি কতটা আটার ব্যর্থ হলে এরকম সেফ এক্সিট কথাটা, প্রশ্নটা ওঠে। আপনি দেখুন, সেফ এক্সিটের কথাটা মানে নিরাপদ প্রস্থান, না এটা যদি বাংলা করি, নিরাপদ পলায়ন যদি নাও বলি, নিরাপদ প্রস্থান। তো নিরাপদ প্রস্থানের প্রশ্ন কখন আসে? এক হচ্ছে যখন আপনি কোনো গুরুতর অপরাধ করেন। এই সরকারটি কি কোনো গুরুতর অপরাধ করেছে? এই সরকারটিকে আমি দুই ভাগে ভাগ করতে চাই। এক ভাগে আছে সুশীল সমাজ বা নাগরিক সমাজের ব্যক্তিরা, আরেক ভাগে আছে গণ অভ্যুত্থানের কিছু পরিচিত মুখ। গণ অভ্যুত্থানের দুজন পরিচিত মুখ, নাহিদ ইসলাম যেহেতু সরে এসছেন, দুজন পরিচিত মুখ এখনো আছেন। তার একজন হচ্ছেন মাহফুজ আলম, আরেকজন হচ্ছেন সরি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, আরেকজন যিনি কুমিল্লার, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জি, আমি মাহফুজ আলমের ব্যাপারে খুব বেশি বিতর্ক কিন্তু আমাদের কানে আসে নাই, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার এলাকা, তার পরিবার, তার পলিটিক্যাল পার্টিতে যোগ দেয়া, মানে কোনটাতে তিনি আদৌ দেবেন, তার নির্বাচন করা, নির্বাচনকে সামনে রেখে 240 কোটি টাকার প্রজেক্ট কুমিল্লায় অনুমোদন করা, যেটা নির্বাচনের ঠিক অব্যবহিত আগেই শেষ হবে বা শুরু হবে, অর্থাৎ ইলেকশনের সাথে ভেরি ক্লোজলি কানেক্টেড। এই বিষয়গুলো কিন্তু ভালো বার্তা দেয় না। এখন আসেন নাগরিক সমাজে। প্রথম থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটাই বলছেন আর কি, যে তিনি অনেক বেশি মানে বিরোধী প্রপাগান্ডার শিকার হয়েছেন নানা কারণে। যাই হোক, সেটাকেও যদি আমরা আলাদা করে রাখি, যে মানে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে যেটা সবচেয়ে বেশি বলা হয়েছে, যে ওই দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে তিনি ইশাককে বসতে দেন নাই, এবং এইটা সম্পূর্ণ তারই সিদ্ধান্ত। এইটা উপদেষ্টাদের মধ্যেও কেউ এইটা ডিসক্লোজ করেন নাই, এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিবও এটা বলেন নাই যে এইটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একক সিদ্ধান্ত না,
এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, যেখানে উপদেষ্টা পরিষদ তার ঘাড়ে বন্দুক রেখে মানে তাকে আসলে মানে আমি এটাতে খুবই বিস্মিত হয়েছি যে এইটা আসিফ মোহাম্মদ সজীব ভাইকে ঠেলে দেওয়া হয়েছে। বলে নাই যেটা আসিফের সিদ্ধান্ত না, এর বাইরেও আপনি দেখেন আসিফ একটি গণমাধ্যমের দিকে আঙ্গুল তুলছে যে সেই গণমাধ্যমটি ইশরাকের প্রভাব দ্বারা প্রভাবিত, কিন্তু সেই গণমাধ্যম যে রিপোর্ট গুলো করেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হতে পারতো, তাই না? আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, এই সরকারটা তো নির্দলীয়, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের স্লোগান সামনে নিয়ে এসছে। তাহলে একজন উপদেষ্টার অনিয়মের কোনো রিপোর্ট যদি গণমাধ্যমে আসে সেটার কেন তদন্ত হবে না? আচ্ছা, আসিফ আর মাহফুজের কথা একপাশে সরিয়ে রাখি, এখন আসুন নাগরিক সমাজের যারা সদস্য তাদের দিকে একটু তাকাই। তাদের ম্যাক্সিমামেরই ডুয়াল সিটিজেনশিপ, সুতরাং বাংলাদেশ থেকে তাদের সেফ এক্সিট খুবই সহজ। সার্জিস আলম বলছেন যে মৃত্যু ছাড়া নাকি কোনো সেফ এক্সিট নাই, না একদমই না। ওনারা খুব সহজেই একটা এমিরেটস এর ফ্লাইট ধরে বিজনেস ক্লাসে করে চলে যেতে পারবেন। আচ্ছা, বিজনেস ক্লাস কেন? বিজনেস ক্লাস এই কারণেই যে উপদেষ্টাদের অনেকের পিএস এপিএস এর দুর্নীতি নিয়ে ফিরিস্তি ফিরিস্তি রিপোর্ট ছাপা হয়েছে, এবং তার উত্তরে কেউ কেউ বলেছেন তারা মানে পিএস এপিএস সরিয়ে দিয়েছেন, কেউ কেউ আবার বলেছেন আমরা শক্ত করে বকে দিয়েছি। তো এই যে বকে দেয়া কিংবা সরিয়ে দেয়া, এটা তো আসলে ফৌজদারি অপরাধ বা রাষ্ট্রের সম্পদ যখন আপনি পকেটস্থ করেন সেটা সাজা হতে পারে না। তাহলে তো শেখ হাসিনার সময় 400 কোটি টাকা পিয়ন বানিয়েছে, তো সেটার সাথে এই আমলের পার্থক্যটা হলো কোথায়? আমরা তো কোনো পার্থক্য খুঁজে পাই না। তো এই যে উপদেষ্টা মন্ডলীর এক একজনের এক এক রকম সমস্যা, তো এখন সেফ এক্সিটের কথা হয়তো সে কারণেই উঠছে। আর দুই হলো, যারা সেফ এক্সিটের কথা বলছে তারা কেন এখন বলছে না যে কি কারণে, কেন তারা প্রতারিত বোধ করছে? এটা কি তাদেরকে কোনো অন্যায্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, দেয় নাই, সেজন্য প্রতারিত বোধ করছে, নাকি অন্য কোনো কারণ আছে? কিন্তু বেরিসা ফারহানা, আমি এই পর্যায়ে এটা লম্বা করতেছি না, শুধু জানতে চাইতেছি যে আমরা তো উপদেষ্টাদের মধ্যে থেকে ছাত্র উপদেষ্টাদের দেখতে পাচ্ছি। আপনি জনাব মাহফুজ আলমের কথা বললেন, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের কথা বললেন, জনাব নাহিদ ইসলাম এখন আর উপদেষ্টা নাই, কিন্তু তারা তো আমি যদ্দূর বুঝতেছি যে তারা মিন করতেছেন ছাত্র উপদেষ্টাদের বাদ দিয়ে অন্য উপদেষ্টাদের। কিন্তু অন্য উপদেষ্টারা স্পেসিফিক কি করছেন, তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো বা অসততার কোনো স্পেসিফিক অভিযোগ তারা ব্যর্থ হইতে পারে, কিন্তু এগুলিকে আমরা একটা দেখি বা আমাদের কাছে কি কিছু আছে স্পেসিফিক কিছু, মানে ছাত্র উপদেষ্টাদের কথা বাদ দিয়ে? আমার একটা পরিচয় তো আইনজীবীও, তো আইনে একটা কথা বলা হয়, হি হু অ্যালেজেস মাস্ট প্রুভ, যে অভিযোগ উত্থাপন করবে তাকেই সেটা প্রমাণ করতে হবে। তো যে অভিযোগটা উত্থাপিত হয়েছে যে তারা প্রতারণা করেছে, তাদের নিরাপদ প্রস্থান দরকার হবে, তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করেছে। তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করব, আপনি খুব সঠিকভাবে বলেছেন, আমি কিন্তু এখনো আমার এলাকায়, আমি সপ্তাহে 5 দিনে আমার এলাকাতেই থাকি। তো আমরা এই যে মানে জীবন দিয়ে কাজ করছি, এত কষ্ট করছি, এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে, কিংবা নির্বাচনে একরকম ধোঁয়াশা দেখছি, কারণ আমি অনেক বেশি সরব, অনেক বেশি সমালোচনা করি এই সরকারের, সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো। আমি কিন্তু সত্যি ভীত খালেদ ভাই, কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত 14 মাসে করেছি যে এই সরকার আমার আসনে, আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন, কিন্তু আমার কাছে মনে হয় যে বেরিসা ফারহানা এটা খুব ভয়ের বিষয়। আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপিরও অনেক সমালোচনা করেছেন, এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা, বিএনপি আপনাকে কিভাবে ট্রিট করে, একটা আমিডামি প্রার্থী দাঁড় করায় কিনা, সেইটাও একটু আসলে দেখার বিষয় যে সেইটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি। আমার মনে হয় ভাই এক মিনিট, আমি যেহেতু 17 সাল থেকে কাজ করছি, আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করাক মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আপনি আমার প্রোগ্রামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট, তো ওইটা আমার সাথে আছে। আমরা কি জনাব নুরুল হক নূর, আমি মানে আমি আপনাকে পেয়ে ওই সেফ এক্সিটটার ধারণা থেকে যে কেন তারা আসলে কাদের দিকে ইঙ্গিত করতেছে, যে মানে কোন উপদেষ্টারা বা কাদের আসলে সেফ এক্সিটটা নিতে হবে, সেইটা একটু আপনি আমাদেরকে যদি একটু বলেন। আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে আমি এখন কি করব?
জনাব নুরুল হক নূরের ইন্টারনেট কানেকশনটা একটু হয়েছে। তবে আমি একটা খবরের প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই ব্যারিস্টার রুমিন ফারহানা, এর মাঝখানে যেটা আপনাকে আসলে আমি পরের করার কথা ছিল, নুরুল হক নূর ফিরে আসুক, সেটা হচ্ছে যে আমি আজকে বোধহয় দৈনিক সমকালে একটি প্রতিবেদন দেখলাম। দৈনিক সমকালে প্রতিবেদনটা হচ্ছে অনেকটা এরকম, আমি আপনাকে বলি। এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি। আমরা দেখেছি যে বিএনপি এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে, আপনিও করেছেন। মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে, মাঠের ভিতরে, স্ক্রিনের ভিতরে, স্ক্রিনের বাইরে নানা রকম হয়েছে। এইটা কি সত্যি আসলে, মানে জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের যে দল এনসিপি, তাকে বিএনপি আসলে সঙ্গে চায়? আমার কাছে ঠিক তথ্যটা নেই, আমি জানি না বিএনপি এনসিপির সঙ্গে জোট করার কথা ভাবছে কিনা। তবে বহুদিন আগে বিএনপি তার একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না, এর বাইরে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে। তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি, আমাদের গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে। গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত 7-8 বছর ধরে মাঠে ছিল, একই সঙ্গে 12 দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে। তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা, এই ব্যাপারে আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না। এইখানে আমি নিউজটা পড়ে যা জানলাম, নূর সাহেব ফিরে এসছেন আমাদের কাছে, তবু একটা লাইন একটু শুরু রাখি। নিউজটা পড়ে আমি যা বুঝলাম, নিউজটা একেবারেই মানে গরম গরম, যাকে বলে ওভেন ফ্রেশ। সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপির কাছে টানতে চায়, জামায়াত থেকে যাতে দূরে রাখা যায়, মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে। এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন? দেখুন, ভোটে তো এখনো 3-4 মাস বাকি আছে, তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল। অনেক দলের সাথে অনেক দলের জোট হবে, আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে। সো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন। ভোটের হিসাব নিকাশ, ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়েই রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে, এইটুকু আমি বলতে পারি। জনাব নুরুল হক নূর, আমরা আপনার কাছে জানতে চাইছিলাম যে কেন এই সেফ এক্সিটের কথাটা ভাবা হচ্ছে। এদিকে আমাদের একজন দর্শকের মন্তব্য আমার একটু চোখে পড়তেছে, উনি বারবার মন্তব্য করতেছেন যে হোয়াট এ গেস্ট চয়েস। একজন হচ্ছে বিএনপি, আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা ওরকম কি জানি একটা শব্দ, আমি আবার ওইটা খুঁজে পাইতেছি না লাইনটা, যে জনাব নুরুল হক নূর, আপনারা কি আসলে বিএনপির সাথে খুব বেশি, মানে আমার এটা জানা ছিল না, কিন্তু মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কিনা এটাও আপনি একটু বলবেন, মানে বিএনপির মানে বি টিম কিনা, বি টিম বা এ আর একটু ক্লোজ টিম। প্রথম হচ্ছে যে আমাদের ধরেন 18 থেকে 20 কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় 10 কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতেও আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন দলের সাপোর্টার আছে। কাজে সবাই চায় তার ব্লকে রাখতে, তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে। সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়া ন্যূনতম একটা সেন্স থাকা দরকার, এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই। সো এখন এইগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না, কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে। তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে, যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না। তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের 1.5 দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি, আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে, সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে। ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন। অবশ্য আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি, কারণ আপনি যখন এই প্রশ্নের জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেঁষা, তিনি আর কি বলবেন। অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেঁষাও, জামাত ঘেঁষাও, সব ঘেঁষাও, এতে অসুবিধা নাই। আর রুমিন ফারহানা ব্যারিস্টার, আপনাকে নিয়েও মন্তব্য আছে, যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে। খালেদ ভাই ভালোই উপভোগ করছেন, রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন, ইন্টারেস্টিং। আমি একটু জনাব নুরুল হক নূর, আপনার কাছে আসতে চাই এই সেফ এক্সিটের কথাটা, এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে।
এটা রুবিন ফারহানাও আপা যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিল, সেটা ওনারা জানতে পারবেন যে